টিকিটের জন্য আজও সৌদি এয়ারলাইন্সের কাউন্টারে প্রবাসীরা নতুন টোকেন দেওয়া হবে রোববার। জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য ধ্বংসে বাড়ছে কোভিডের মতো রোগের ঝুঁকি, জাতিসংঘের প্রধানমন্ত্রী। বিশ্বে আবারও বেড়েছে করোনায় সংক্রমণ ও প্রাণহানি, একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত মৃত এশিয়ায়। আর্মেনিয়া আজারবাইজান সংকটে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার, দেশের বাইরে সংঘাত ছড়ানোর শঙ্কা। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে, সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টিকিট ও টোকেনের জন্য আজও সৌদি এয়ারলাইন্সের টিকিট কাউন্টারে জড়ো হয়েছেন সৌদি প্রবাসীরা। তবে আজ টোকেন দেওয়ার তারিখ থাকলেও সেই তারিখ পরিবর্তন করেছে সৌদি এয়ারলাইন্স। নতুন করে টোকেন দেওয়া হবে 4 অক্টোবর। হঠাৎ টোকেনের তারিখ পরিবর্তন করায় দেখা দিয়েছে ভোগান্তি। আজ A1 থেকে 200 এবং B1 থেকে 200 টোকেন প্রাপ্তদের টিকিট দেওয়া হবে। আর বিমান বাংলাদেশ বৃহস্পতিবার টিকিট দেবে 26 ও 27 মার্চে বিমানে যাদের ফিরতি টিকিট কাটা ছিল তাদের। সরকারের পক্ষ থেকে 24 দিন ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা এলেও সবার ক্ষেত্রে তা স্বয়ংক্রিয়ভাবে বাড়েনি। এদিকে অনেকে দীর্ঘ অপেক্ষার পর টোকেন পেলেও ভিসার মেয়াদ না থাকায় টিকিট পাচ্ছেন না। মেয়াদ বাড়ানো সহ কয়েকটি দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে সৌদি প্রবাসীরা। বিশ্বে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য ধ্বংসের মাত্রা বেড়ে যাওয়ায় কোভিড-19 মতো রোগের ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতিসংঘের ইউএন সামিট অন বায়োডাইভার্সিটিতে দেয়া ভাষণে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জীববৈচিত্র্য সংরক্ষণ না করে মানুষের বর্তমান কর্মকাণ্ড অব্যাহত থাকলে চূড়ান্ত বিলুপ্তির দিকে এগিয়ে যাবে পৃথিবী। কোভিড পরিস্থিতির কারণে জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই অধিবেশনের সাইডলাইনে আর্জেন্ট অ্যাকশন অন বায়োডাইভার্সিটি ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নামের উচ্চ পর্যায়ে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে সারা বিশ্বের জীববৈচিত্র্য সংরক্ষণের উপর জোর দেন প্রধানমন্ত্রী। WWF এবং লন্ডনের জিওলজিক্যাল সোসাইটির বরাত দিয়ে শেখ হাসিনা জানান, 1970 থেকে 2016 সাল পর্যন্ত বিশ্বের বন্যপ্রাণীর সংখ্যা গড়ে 68 ভাগ কমেছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশের উপর, যার ফল ভোগ করছে মানুষ। আমরা কেবল অন্যান্য প্রজাতির বিলুপ্তির কারণই হচ্ছি না। আমাদের বর্তমান কর্মকাণ্ড যদি পরিবর্তন না করা হয়, তবে আমরা প্রকৃতপক্ষে মানুষের চূড়ান্ত বিলুপ্তির দিকে এগিয়ে যাব। আমরা জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যের ক্ষয়কে বাড়িয়ে তুলছি। ফলস্বরূপ কোভিড-19 মতো রোগের ঝুঁকি বাড়ছে। জীববৈচিত্র্য সংরক্ষণ করে পৃথিবী ও মানুষের অস্তিত্ব রক্ষায় 4টি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বলেন, প্যারিস চুক্তির লক্ষ্য অর্জন ছাড়াও বিনিয়োগের ক্ষেত্রে ভবিষ্যতের স্থায়িত্বের দিকে মনোযোগ দিতে হবে। For safeguarding biodiversity, creating greater public awareness. জীববৈচিত্র্য রক্ষার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা এবং গবেষণার মাধ্যমে বৃহত্তর জনসচেতনতা তৈরি এবং জাতীয় আইন ও মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করতে হবে। বংশগতি বিষয়ক সম্পদ এবং এ সংক্রান্ত প্রথাগত জ্ঞান থেকে প্রাপ্ত সুফল যাতে এর প্রকৃত মালিকরাই পান, তার জন্য অবশ্যই বৈশ্বিক প্রবেশাধিকার নিশ্চিতও করতে হবে। Genetic resources and associated traditional knowledge. এ সময় জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশের নেওয়া নানা পদক্ষেপ বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশন বাস্তবায়নে আইন প্রণয়নকারী কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এছাড়া মোট পার্থিব অঞ্চলের 5 ভাগেরও বেশি এবং সমুদ্র অঞ্চলের প্রায় 5 ভাগ পরিবেশগত সংকটাপন্ন এলাকাকে সুরক্ষিত হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় স্বাস্থ্যসেবা ও আর্থিক খাতে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি কেইথ ক্রাচ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বৈঠকে আসে এই মতৈক্য। এ সময় প্রতিবেশী ও আঞ্চলিক রাষ্ট্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি বাড়ানোর ওপর জোর দেন সালমান এফ রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে হলো দুদেশের উচ্চ পর্যায়ের বৈঠক। ভিশন ফর অ্যাডভান্সিং ইউএস বাংলাদেশ পার্টনারশিপ শীর্ষক এই আলোচনায় বাংলাদেশের পক্ষে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর কো-চেয়ার হিসেবে অনলাইনে যুক্ত হন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি কেইথ ক্র্যাচ। এ সময় বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করেন মার্কিন আন্ডার সেক্রেটারি, আর দেশে মার্কিন বিনিয়োগের প্রশংসা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বৈঠকে ব্লু ইকোনমি, কৃষি, জনস্বাস্থ্য, জ্বালানি, যোগাযোগ ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে আসে মতৈক্য। Bangladesh and the USA enjoy excellent partnership that is growing in depth and dimension. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে, যা আরও বাড়ছে। ওয়াশিংটন জানিয়েছে আমরা তাদের অন্যতম নির্ভরযোগ্য অংশীদার। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা নিয়ে সন্তুষ্ট তারা। করোনা পরবর্তী স্বাস্থ্যসেবা ও আর্থিক খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। Since our honorable Prime Minister Sheikh Hasina আলোচনায় প্রতিবেশী ও আঞ্চলিক রাষ্ট্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক কূটনীতি বাড়ানোর উপর জোর দেন সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে দুই দেশের শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর তাগিদও দেন তিনি। Bangladesh would continue to pursue economic diplomacy proactively with neighboring regional and global players. প্রতিবেশী, আঞ্চলিক এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্র বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চমৎকার অর্থনৈতিক কূটনীতি রয়েছে বাংলাদেশের। আমরা আশা করছি অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দুদেশের সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে পৌঁছাবে, আর এই সম্পর্কের প্রতিফলন দুদেশের প্রতিটি নাগরিকের মধ্যেও পড়বে। ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের মধ্যে ইতিবাচক যোগাযোগ আরও বাড়বে বলেও আশা করছে দুপক্ষ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরও থাকছে এর প্রভাব। দক্ষিণ কোরিয়ার প্রাথমিক একটি গবেষণায় বলা হয়েছে সুস্থ হওয়া 10 জনের মধ্যে 9 জন ভোগেন ক্লান্তি ও মানসিক অবসাদে। স্বাদ আর ঘ্রাণ শক্তিও ফিরতে অনেক সময় লেগে যায় বলে জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় সুস্থতার হার বেশি হলেও পরে নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন রোগীরা। সম্প্রতি অনলাইনে এক জরিপ চালায় দি কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি KDCA। জরিপে অংশ নেন করোনা থেকে সুস্থ হওয়া 965 ব্যক্তি। এর মধ্যে 879 জন বা 91.1% কমপক্ষে একটি পার্শ্ব প্রতিক্রিয়ায় ভোগেন বলে জানিয়েছেন তারা। এছাড়াও ক্লান্তিতে ভোগেন 26.2% মানুষ, আর 24.6% ভোগেন মনোযোগের অভাবে। এছাড়া কেউ কেউ মানসিক অবসাদ সহ অনেক দিন পর্যন্ত পান না ঘ্রাণ বা স্বাদ। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছে গবেষকেরা। আগস্টের দ্বিতীয় সপ্তাহের পর থেকে করোনার সংক্রমণ বাড়ছে দক্ষিণ কোরিয়ায়। ভাইরাস রোধে জারি আছে উচ্চ সতর্কতা। নিশ্চিত করা হয়েছে সামাজিক দূরত্ব। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ট্রাম্প বাইডেনের তিক্ত বাগবিতণ্ডার জেরে মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্কের নিয়ম পরিবর্তনের কথা ভাবা হচ্ছে, এমনটাই জানিয়েছে বিতর্ক পর্যবেক্ষণে থাকা কমিশন। আগামীতে প্রতিপক্ষের বক্তব্যে বাধা সৃষ্টির চেষ্টা করলে মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হবে। বাকি দুইটি বিতর্ক যাতে নিয়ম মতো হয় তা নিশ্চিতেই এই পদক্ষেপ। কমিশনের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে ট্রাম্প শিবির। 15 অক্টোবর ফ্লোরিডার মায়ামি ও 22 অক্টোবর টেনেসির ন্যাশভিলে আবারও বিতর্কে মুখোমুখি হবেন ট্রাম্প বাইডেন। এর আগে 7 অক্টোবর উটার সল্টলেক সিটিতে বিতর্ক হবে দুই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। মঙ্গলবার প্রথমবারের মতো মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। করোনা ভাইরাস ইস্যু, নানা সমালোচনা ও অভিযোগ নিয়ে একে অপরের ওপর চড়াও হন দুই প্রার্থী। শুরু থেকেই বাইডেনের প্রতি আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন ট্রাম্প। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিতর্কে হস্তক্ষেপে বাধ্য হন সঞ্চালক ক্রিস ওয়েলেস। নাগর্নো কারাবাখের পূর্ণ নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত সশস্ত্র লড়াই চালানোর হুঁশিয়ারি দিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আর সার্বভৌমত্ব রক্ষায় আর্মেনিয়া সক্ষম বলে জানিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।
উদ্ভূত পরিস্থিতিতে এই দুই দেশের বাইরেও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। শান্তি ফেরাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। নাগোর্নো কারাবাখকে আজারবাইজান নিজেদের বলে দাবি করলেও দীর্ঘদিন ধরেই অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় নৃগোষ্ঠীর মানুষ, আর তাদের সমর্থন দিচ্ছে আর্মেনিয়া সরকার। এ নিয়ে কয়েকদিন ধরে চলমান সশস্ত্র সংঘাতে খোলামেলাভাবে আজারবাইজানের পক্ষ নিয়েছে তুরস্ক। আর্মেনিয়ার একটি জঙ্গি বিমান ভূপাতিত করারও অভিযোগ উঠেছে আঙ্কারার বিরুদ্ধে। অন্যদিকে রাশিয়ার সমর্থন পাচ্ছে আর্মেনিয়া। নাগোর্নো কারাবাখ সংকট সমাধানে এখনই বিদেশি সাহায্যের প্রয়োজন নেই বলে জানিয়েছে আর্মেনিয়া। যুদ্ধের মতো পরিস্থিতি এড়িয়ে শান্তি স্থাপনে কাজ করার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। আমরা ধ্বংসাত্মক পরিস্থিতি এড়াতে চাই, বর্তমান অবস্থার উন্নয়ন চাই, শান্তি এবং স্থিতিশীলতা স্থাপনের লক্ষ্যে কাজ করছি আমরা। অন্যদিকে কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনে সিএসটিওর চুক্তির শর্ত মেনে নাগোর্নো কারাবাখকে আজারবাইজানের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান আজারবাইজানের প্রেসিডেন্ট। আমরা যে কোনো চুক্তিকে সম্মান জানাই এবং তা মেনে চলি। 1992 সালে হওয়া চুক্তি অনুযায়ী নাগোর্নো কারাবাখ অঞ্চল অবশ্যই আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। বিতর্কিত এই ভূখণ্ড নিয়ে গত কয়েক দশকে বেশ কয়েকবার ছোটখাটো সংঘাত হলেও এবার দুই দেশই ব্যাপক প্রস্তুতি নিয়ে যুদ্ধে নেমেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। 27 সেপ্টেম্বর শুরু হওয়া সংঘর্ষে এরই মধ্যে মারা গেছেন শতাধিক মানুষ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মহামারীর মধ্যে জর্জিয়াতে খোলা হয়েছে ভিন্নধর্মী এক জাদুঘর। কয়েকশো বছর আগের পাথর যুগ সহ প্রাচীনকালের বিভিন্ন আঞ্চলিক সংস্কৃতিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এটি। প্রকৃতি ও পুরনো সংস্কৃতির সমন্বয়ে তৈরি জাদুঘরটি খোলার পর থেকে ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝে। নানা ইতিহাস ও প্রাচীন সংস্কৃতির সাক্ষী জর্জিয়ার প্রাচীনতম শহর বলনিসি। জর্জিয়ান বর্ণমালার প্রথম অক্ষরটি পাওয়া গিয়েছিল এখানেই। এরকম নানা সংস্কৃতি ও প্রাচীন ইতিহাসকে ঘিরে শহরটিতে তৈরি করা হয়েছে একটি জাদুঘর। সেখানে রয়েছে আদিম যুগ থেকে শুরু করে প্রায় সব যুগের প্রত্নতাত্ত্বিক নানা নিদর্শন। পাথর যুগের কৃষি ও খনন কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম হোক কিংবা লোহা বা তামা যুগের অস্ত্র, অথবা আদিমকালে দৈনন্দিন কাজে ব্যবহৃত সরঞ্জাম, এ সব কিছুই জাদুঘরে এলে এক ছাদের নিচে দেখতে পাবে দর্শনার্থীরা। শহরটির প্রাচীনকালের বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহাসিক নিদর্শনের সমন্বয়ে এই জাদুঘরটি তৈরি করা হয়েছে। এটির মাধ্যমে আমরা বসনিসের ঐতিহ্যের পাশাপাশি প্রাচীনকালের কৃষি ও ধাতববিদ্যা সম্পর্কে জানতে পারব। জাদুঘরটিতে আরও রয়েছে মধ্যযুগীয় শিলালিপি সহ বিশ্বের প্রাচীনতম সোনা ও সাগদ্রিসি খনিতে ব্যবহার করা হাতে তৈরি সরঞ্জাম। এছাড়াও দর্শনার্থীরা এখানে এলে দেখতে পাবেন 1800 খ্রিস্টাব্দের জার্মানদের তৈরি শিল্পকর্ম ও স্থাপত্যের ধ্বংসাবশেষ। জার্মানিরা প্রথম যখন জর্জিয়াতে এসেছিল তখন তারা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেছে। তাদের সাথে বিভিন্ন পেশার মানুষ এসেছিল, তারাই এ সকল শিল্পকর্ম করেছিলেন। নানা যুগের প্রাকৃতিক বৈচিত্র্য এবং সংস্কৃতির সংমিশ্রণেই তৈরি করা হয়েছে এই জাদুঘরটি। আর তাই সময়ের বিবর্তনের সাক্ষী হয়ে থাকা এ সকল নিদর্শন এক জায়গায় দেখতে পেয়ে দর্শনার্থীরাও উচ্ছ্বসিত। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল পূর্ব পশ্চিমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।